বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাসেই দেশে ফিরতে পারেন, এই খবরটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরেই একটা গুঞ্জন চলছে। কিন্তু এই গুঞ্জনের পাশাপাশি একটা খুব বাস্তব প্রশ্নও ঘুরপাক খাচ্ছে যে ফিরবেন কিভাবে। হ্যাঁ, তার কাছে তো বাংলাদেশের কোনো বৈধ পাসপোর্টই নেই, তাহলে তিনি দেশে ফিরবেন কিভাবে? ঠিক এই জায়গা থেকে আজকের আলোচনাটা শুরু করা যাক। আমাদের হাতে যে প্রতিবেদনগুলো আছে সেগুলো যদি আমরা দেখি, তাহলে এই আপাত জটিল প্রশ্নটার একটা খুব সহজ উত্তর পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, পাসপোর্ট ছাড়া একজন নাগরিকের দেশে ফেরা প্রক্রিয়াটা কি? এর পেছনে কি কোনো বিশেষ রাজনৈতিক ব্যবস্থা আছে, নাকি এর সমাধানটা এমন এক জায়গায় লুকিয়ে আছে যা আমরা সাধারণত খেয়ালই করি না? চলুন তাহলে গভীরে যাওয়া যাক। প্রথমেই গোড়ার বিষয়টা একটু পরিষ্কার করে নিই। তারেক রহমানের পাসপোর্টের বিষয়টা ঠিক কি হয়েছিল? তিনি তো 2008 সালে যখন দেশ ছাড়েন তখন তো একটা বৈধ পাসপোর্ট নিয়ে যুক্তরাজ্যে গিয়েছিলেন। হ্যাঁ, গিয়েছিলেন, কিন্তু এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার পাসপোর্ট আর নবায়ন করা হয়নি। আচ্ছা। আর এই বিষয়টি নিয়ে একটা বড় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল 2018 সালে। এটা হয়তো অনেকেরই মনে আছে। আমার মনে আছে, তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একটা সংবাদ সম্মেলন করেছিলেন। বিষয়টা তখন বেশ উত্তাপ ছড়িয়েছিল। ঠিক কি বলেছিলেন তিনি? তিনি দাবি করেছিলেন যে তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তাদের মেয়ে, তারা তাদের বাংলাদেশি পাসপোর্ট ব্রিটিশ হোম অফিসের মাধ্যমে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সারেন্ডার করেছেন, ফিরিয়ে দিয়েছেন। ওহ আচ্ছা, এর তো দাঁড়ায় যে তারা স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করেছেন। সরকারের পক্ষ থেকে অভিযোগটা এমনই ছিল। এটা একটা বিরাট অভিযোগ ছিল তখন। কিন্তু বিএনপি তো এই অভিযোগটা সরাসরি নাকচ করে দিয়েছিল। আমার যতদূর মনে পড়ে, তারা তখন সরকারকে একটা পাল্টা চ্যালেঞ্জও দিয়েছিল। একদম। বিএনপি তখন বলেছিল, সরকার যদি সত্যিই পাসপোর্টগুলো পেয়ে থাকে তাহলে সেগুলো জনসম্মুখে প্রকাশ করুক। কিন্তু সেই ফেরত দেওয়া পাসপোর্ট সরকার আর দেখায়নি। না, দেখায়নি। ফলে এই বিতর্কটা একটা রহস্য হয়েই থেকে যায়। তবে এই রাজনৈতিক বিতর্কের ফলাফল যাই হোক, একটা বিষয় পরিষ্কার। কি সেটা? নবায়ন না হওয়ার কারণে এই মুহূর্তে তারেক রহমানের হাতে বাংলাদেশের কোনো বৈধ পাসপোর্ট নেই। আর এটাই আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আচ্ছা, তাহলে পরিস্থিতিটা হলো, একজন বাংলাদেশি নাগরিক বিদেশে আছেন, কিন্তু দেশের কোনো বৈধ পাসপোর্ট তার কাছে নেই। এখানে তো মূল প্রশ্নটা আসে। তাহলে দেশে ফেরার উপায়টা কি? আমি তো এতদিন ভাবতাম এটা হয়তো একটা দুর্ভেদ্য আইনি আর রাজনৈতিক দেয়াল, কিন্তু আপনি আলোচনার শুরুতে একটা সমাধানের ইঙ্গিত দিচ্ছিলেন। এখানেই সবচেয়ে অবাক করার মতো বিষয়টা। বছরের পর বছর ধরে যেটাকে একটা বিরাট আইনি বাধা বলে মনে করা হচ্ছিল, সেটার সমাধান লুকিয়ে আছে দূতাবাসগুলো প্রতিদিনের রুটিন কাজের মধ্যে। এর সমাধান কোনো বিশেষ ছাড় বা রাজনৈতিক সমঝোতা নয়, বরং ট্রাভেল পাস বা ভ্রমণ নথি নামের একটি সাধারণ দলিল। এক মিনিট, ট্রাভেল পাস, এটা তো আমি শুনেছি বিদেশে যাদের পাসপোর্ট হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাদের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, আপনি বলছেন এত বড় একটা রাজনৈতিক সমস্যার সমাধান এতটাই সাদামাটা? রাজনীতির এত বড় একটা প্রশ্নের উত্তর এতটা সাধারণ, এটাই তো এই প্রতিবেদনের মূল চমক। ইন্টারেস্টিং। এই ট্রাভেল পাস হল একটা অস্থায়ী একমুখী ভ্রমণ নথি। এর একমাত্র উদ্দেশ্য হল বিদেশে থাকা একজন বাংলাদেশি নাগরিককে, যার কাছে পাসপোর্ট নেই, শুধু একবারের জন্য দেশে ফেরার সুযোগ করে দেওয়া। এটা সেই একই কাগজ যা দিয়ে একজন পাসপোর্ট হারানো পর্যটক বা বিদেশে আটকে পড়া কোনো শ্রমিক দেশে ফেরেন? একদম। তার আমি এতদিন যা ভাবতাম তা পুরোপুরি ভুল ছিল। এটা কোনো বিশেষ ব্যক্তির জন্য বিশেষ ব্যবস্থা নয়, বরং যে কোনো বাংলাদেশি নাগরিকের জন্য এটা একটা অধিকার। ঠিক তাই। এর প্রয়োগ এতটাই ব্যাপক যে আমরা হয়তো কল্পনাও করি না। ধরুন, বিদেশে কোনো বাংলাদেশি দম্পতির সন্তান জন্ম নিল। আচ্ছা। শিশুটির নাগরিকত্ব বাংলাদেশি, কিন্তু পাসপোর্ট তৈরি হয়নি। তাকে দেশে আনতে ট্রাভেল পাস ব্যবহার করা হয়। আবার ধরুন, মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে অবৈধভাবে অবস্থানরত শ্রমিকদের যখন দেশে ফেরত পাঠানো হয়, তখনও সরকার দূতাবাসগুলোর মাধ্যমে ভিলিয়ন হারে ট্রাভেল পাস ইস্যু করে তাদের ফিরিয়ে আনে। তার এটা দূতাবাসের একটা নিয়মিত এবং সাধারণ কার্যক্রম। একদমই তাই। তাহলে এটা পাওয়ার শর্তটা কি? নিশ্চয়ই কিছু নিয়মকানুন আছে। শর্ত একটাই, এবং সেটা খুব সহজ। তাকে প্রমাণ করতে হবে যে তিনি বাংলাদেশের নাগরিক। আর সেটার জন্য কি কি লাগে? খুব কঠিন কোনো কাগজপত্রেরও দরকার হয় না।
জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, পুরনো পাসপোর্টের ফটোকপি, যে কোনো একটা হলেই চলে। আর যদি এসব কিছু না থাকে? এমনকি এগুলো কিছু না থাকলেও দেশে থাকা কোনো নিকটাত্মীয়ের হলফনামা বা স্কুল কলেজের সনদ দেখিয়েও নাগরিকত্ব প্রমাণ করা সম্ভব। মূল কথা হল দূতাবাসকে শুধু এই বিষয়ে সন্তুষ্ট করতে হবে যে আবেদনকারী সত্যি বাংলাদেশের নাগরিক। এই তত্ত্বটা শুনতে বেশ সহজ মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এমন কোনো হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে কি এটা প্রয়োগ হয়েছে? কোনো উদাহরণ কি আছে যা এই প্রক্রিয়াটাকে সমর্থন করে? হ্যাঁ, খুব শক্তিশালী এবং সাম্প্রতিক একটা উদাহরণ আছে। তাই? আর তা হল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দেশে ফেরা। তার ঘটনাটা যদি আমরা একটু দেখি তাহলে পুরো প্রক্রিয়াটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তার ঘটনাটা তো বেশ নাটকীয় ছিল। তিনি 2015 সালে ঢাকা থেকে নিখোঁজ হন এবং এর প্রায় 2 মাস পর ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তাকে উদ্ভ্রান্ত অবস্থায় পাওয়া যায়। ঠিক তাই। যখন তাকে পাওয়া যায় তখন তার কাছে কোনো পাসপোর্ট বা বৈধ ভ্রমণ নথি ছিল না। এই কারণে ভারতের আইন অনুযায়ী অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে মামলা চলে। প্রায় 8 বছর তিনি দেশে ফিরতে পারেননি। তাহলে এত বছর পর তিনি ফিরলেন কিভাবে? তার কাছে তো পাসপোর্ট ছিল না। মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি পাওয়ার পর তিনি দেশে ফেরার উদ্যোগ নেন। যেহেতু পাসপোর্ট নেই, তাই তিনি ভারতের গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেন। ও আচ্ছা, উনিও ট্রাভেল পাসের জন্য আবেদন করেন? হ্যাঁ, হাইকমিশন তার নাগরিকত্ব যাচাই করে এবং তাকে একটি ট্রাভেল পাস ইস্যু করে। এরপর তিনি যখন রাজনৈতিকভাবে পরিস্থিতি অনুকূলে মনে করেছেন তখন সেই ট্রাভেল পাস ব্যবহার করে দেশে ফিরে এসেছেন। তার মানে এটা শুধু তত্ত্ব নয়, বরং একটা পরীক্ষিত এবং প্রতিষ্ঠিত প্রক্রিয়া। একদম। সালাউদ্দিন আহমেদের উদাহরণটা তো বিষয়টাকে একেবারে পরিষ্কার করে দিল। তার মানে আইনি পথে কোনো বাধা নেই, কিন্তু এখানে তো একটা বড় রাজনৈতিক কিন্তু আছে। আছে। আইনগতভাবে সম্ভব হলেও সরকার কি রাজনৈতিকভাবে তাকে এই সুবিধা দেবে? তাদের এখনকার অবস্থানটা ঠিক কি? আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আইন নিজের পথে চললেও রাজনীতি প্রায়ই তাতে প্রভাব ফেলে। অতীতে এই বিষয়ে সরকারের অবস্থান বেশ কঠোর ছিল। হ্যাঁ, সেটাই তো আমরা দেখে এসেছি। কিন্তু সম্প্রতি আমরা একটা বড় পরিবর্তন লক্ষ্য করছি। সরকারের পক্ষ থেকে এখন সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে। তাই নাকি? এটা তো একটা বিরাট খবর। কে বা কারাই আশ্বাস দিয়েছেন? সম্প্রতি সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ড. মোহাম্মদ তৌহিদ হোসেন এক অনুষ্ঠানে বলেছেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার তাকে ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র দিয়ে প্রয়োজনীয় সহায়তা করবে। সরাসরি বলেছেন? হ্যাঁ, তিনি পরিষ্কার করে বলেছেন যে ফেরাটা তারেক রহমানের ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু যখনই তিনি ফেরার জন্য আবেদন করবেন সরকার তার ভ্রমণনথি বা পাসপোর্ট সম্পর্কিত বিষয়গুলো দেখবে। তার মানে সরকারের দিক থেকে এক ধরনের সবুজ সংকেত। শুধু তাই নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও একই কথা বলছেন। তাদের মতে প্রতিটি দেশ তার নিজের নাগরিককে ফিরিয়ে নিতে আন্তর্জাতিকভাবে বাধ্য। এটা জেনেভা কনভেনশনেরও একটা অংশ। আচ্ছা। সুতরাং তারেক রহমান যদি লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেন, হাইকমিশন তার নাগরিকত্ব যাচাই করে তাকে ট্রাভেল পাস দিতে আইনত বাধ্য থাকবে। তাই বলা যায় সরকারের পক্ষ থেকে এখন আর প্রতিবন্ধকতা নেই, বরং সহযোগিতার মনোভাবই দেখা যাচ্ছে। আইনত বাধ্য থাকবে, এই কথাটা শুনতে বেশ জোরালো। কিন্তু আমরা তো জানি যে রাজনীতিতে আইন সবসময় সরল পথে চলে না। আসলেই কি এখানে কোনো যদি বা কিন্তুর সুযোগ নেই? হাইকমিশন কি ইচ্ছে করলেই প্রক্রিয়াটা ঝুলিয়ে রাখতে পারে না? অবশ্যই পারে। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা বা রাজনৈতিক চাপের কারণে প্রক্রিয়াটা বিলম্বিত করার সুযোগ সবসময় থাকে। কিন্তু সালাহউদ্দিন আহমেদের ক্ষেত্রে আমরা দেখেছি শেষ পর্যন্ত আন্তর্জাতিক আইন ও চাপের কাছে সরকারকে নতি স্বীকার করতে হয়েছে। তাছাড়া বর্তমান সরকারের সহযোগিতামূলক বক্তব্য থেকে মনে হচ্ছে তারা হয়তো প্রক্রিয়াটা বিলম্বিত করার পথে হাঁটবে না। আচ্ছা, বেশ। তাহলে আমরা ধরে নিচ্ছি যে তিনি ট্রাভেল পাস পেলেন, তিনি একটা ফ্লাইটে উঠলেন এবং ঢাকায় নামলেন। এরপর কি হবে? তার বিরুদ্ধে তো অনেকগুলো মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে আছে। এই যে সরকার সহায়তা করার কথা বলছে, এটা কি তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার একটা কৌশল হতে পারে? এটা একটা খুবই বাস্তবসম্মত আশঙ্কা। ট্রাভেল পাস তাকে দেশে প্রবেশের অধিকার দেবে, কিন্তু দেশের মাটিতে প্রচলিত আইন থেকে কোনো সুরক্ষা দেবে না। ঠিক। বিমানবন্দরে নামার সাথে সাথে তাকে আইন প্রয়োগকারী সংস্থার মুখোমুখি হতে হবে, এটাই স্বাভাবিক।
তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর কারণেই হয়তো তিনি ফিরছেন না। সুতরাং তার ফেরার সিদ্ধান্তের সাথে এই আইনি ঝুঁকি ব্যবস্থাপনার প্রশ্নটি ওতপ্রোতভাবে জড়িত। তার আইনজীবীরা নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে কাজ করছেন। অবশ্যই। এই পুরো আলোচনার সাথে সম্প্রতি ঘটে যাওয়া আরেকটি ঘটনা আমার মাথায় আসছে। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান প্রায় 17 বছর পর দেশে এসেছিলেন। হ্যাঁ, এসেছিলেন। তার সফরটা খুব নীরবে হলেও এর একটা রাজনৈতিক তাৎপর্য তো নিশ্চয়ই ছিল। অবশ্যই ছিল। তিনি গত মে মাসে প্রায় 1 মাস দেশে ছিলেন। সফরটা ব্যক্তিগত বলা হলেও এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি ছিল ভোটার হিসেবে নিবন্ধন করা। ও আচ্ছা, তিনি ভোটার হয়েছেন। হ্যাঁ, এবং কাজ শেষে তিনি আবার লন্ডনে ফিরে যান। তাহলে এই দুটো ঘটনাকে যদি আমরা একসাথে দেখি তাহলে এর মানে কি দাঁড়ায়? ডাক্তার জুবাইদা রহমানের ভোটার হওয়া আর তারেক রহমানের দেশে ফেরার আইনি পথ পরিষ্কার হওয়া, এই দুটো কি একই পরিকল্পনার অংশ? দুটো ঘটনাকে একসাথে দেখলে একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। ডাক্তার জুবাইদা রহমানের ভোটার নিবন্ধন ছিল একটা বড় ধরনের প্রতীকী পদক্ষেপ। এর মাধ্যমে পরিবারটি দেশের নির্বাচনী এবং রাষ্ট্রীয় প্রক্রিয়ার সাথে যুক্ত হতে চায়, এই বার্তাটি দেওয়া হলো। এটা এক ধরনের রাজনৈতিক তাপমাত্রা পরীক্ষা করার মতোও হতে পারে। হ্যাঁ, হতে পারে। এখন তারেক রহমানের ফেরার আইনি পথটাও যেহেতু পরিষ্কার, দলের নেতৃত্বারা মনে করছেন দুটো ঘটনা আসলে একটি বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনার অংশ। মানে তিনি দেশে ফিরে রাজনৈতিক প্রক্রিয়ায় আবার সরাসরি যুক্ত হতে চাইলে তার প্রথম ধাপই হবে ভোটার হওয়া। ঠিক। তাহলে আজকের আলোচনা থেকে যা বোঝা গেল তা হলো তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে পাসপোর্ট না থাকাটা কোনো চূড়ান্ত আইনি বাধা নয়, যেমনটা এতদিন ধরে প্রচার করা হয়েছে। ট্র্যাভেল পাস নামক একটি সাধারণ এবং প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো বাংলাদেশী নাগরিকের মতোই তিনিও দেশে ফিরতে পারেন। মূল বাধাটা আইনি নয়, বরং রাজনৈতিক এবং কৌশলগত। একদম। আর এই বিষয়টি আমাদের আলোচনার শেষে একটি নতুন এবং আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কি সেটা? এতদিন ধরে সবার আগ্রহ ছিল তিনি কিভাবে ফিরবেন, কিন্তু এখন যেহেতু সেই আইনি পথটা পরিষ্কার এবং সরকারের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস মিলেছে, তাই কিভাবে প্রশ্নটা আর প্রাসঙ্গিক নয়। তাহলে এখন আসল প্রশ্নটা কি? আসল প্রশ্নটা হলো কখন এবং তারপর কি? তার প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক সমীকরণকে ঠিক কিভাবে প্রভাবিত করবে? এটা একটা বড় প্রশ্ন। তার ফেরাটা কি শুধুই একজন ব্যক্তির দেশে ফেরা, নাকি এটা দেশের রাজনীতিতে কোনো নতুন অধ্যায়ের সূচনা করবে? এখন ভাবনার বিষয় সেটাই। তার ফেরার সিদ্ধান্তের পেছনে কোন কৌশল কাজ করবে এবং তার আগমনের পর রাজনৈতিক মঞ্চে নতুন কোনো খেলার সূচনা হবে, সেটাই এখন দেখার বিষয়।